কমপ্লায়েন্স তো শেষ। গত লেকচারে কি করছি আমরা? সিএসএস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং সেখানে আমরা ভিডিও দেখছিলাম। Corporate social responsibility. What exactly does it mean? Global warming, diminished natural Okay. So last lecture আমরা এই পর্যন্ত ডিসকাশন করছিলাম এবং we were into this. We saw how United Nations broke or lost its balance on environment, on people to protect economy. মানে ইকোনমিক সুপার পাওয়ারদেরকে খুশি রাখতে গিয়ে ইউনাইটেড স্টেটস যে ব্যালেন্স থাকতে পারে না, সে যে ইমব্যালেন্স হয়ে গেছে এবং ইমব্যালেন্স হয়ে কাদের ঘাড়ে ভেঙে পড়ছে ওইটুকু নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। ওকে, সো we were discussing the concept of CSR. যে CSR এর আমরা বেশ কিছু ডেফিনিশন দেখতেছিলাম, বেশ কিছু কনসেপ্ট নিয়ে কথা বলতেছিলাম। আমরা দুইটা ভিডিও দেখছি এবং বেশ কিছু ডেফিনিশন দেখছি। দিস ইজ অলসো অ্যানাদার ডেফিনিশন অফ CSR। এবং আজকে থেকে আমরা যেখানে ডিসকাশন শুরু করতেছি সেটা হচ্ছে যে CSR এর পুরো কনসেপ্টটা মানে ফুল কনসেপ্টটা আজকে চলে আসবে ইনশাআল্লাহ। এবং সেখানে আমরা বলতেছি যে 1996 এ ক্যারল উনি এই পিরামিডিক মডেলটা প্রপোজ করেন। সো দিস ইজ কল্ড দ্য পিরামিড অফ CSR বা CSR কনসেপ্ট। এবং এই পিরামিডিক মডেলে উনি দেখান এবং এটা শুধুমাত্র CSR এর জন্য না, ইভেন মার্কেটিং এর ম্যানেজমেন্টেও এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেক জায়গায় এই জিনিসটা পাবেন। তো ক্যারল প্রপোজ করে যে আমাদের এই যে পিরামিডের দেখেন তো বটমে কি আছে? ইকোনমিক রেসপন্সিবিলিটি টু বি প্রফিটেবল। আমরা লাস্ট দিন কি বলছিলাম যে কোনো বিজনেস মানে তো ব্যবসা, এবং ব্যবসা যে করতে নামছে সে আসলে এইটার জন্যই করতে নামছে। তার মানে হচ্ছে যে তার এক নাম্বার ফরজ কাজ হচ্ছে প্রফিট। প্রফিট যদি ঠিক না থাকে ব্যবসা থাকবে না, ঠিক আছে? ও যে কে ব্যবসা করতেছে, কি ব্যবসা করতেছে, ও কত ভালো, কত বড় মহামানব, কিছু যায় না। ব্যবসা চললে, প্রফিট হইলে ব্যবসা টিকবে, আদারওয়াইজ ব্যবসা টিকবে না। তাহলে প্রথম কাজই হচ্ছে টু বিকাম প্রফিটেবল। এটা হচ্ছে একদম বটমে, শুরুতে স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, যখন একটা বিজনেস দেখা গেল যে না এটা একটা প্রফিট ভেঞ্চার হয়ে গেছে, এটা একটা প্রফিটেবল কনসার্ন হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে সে কি কনসিডার, তারপর তো সেকেন্ড কনসিডারেশনে কি আসে? ইকোনমিক রেসপন্সিবিলিটি ফিল আপ হয়ে গেল, এবার তার হচ্ছে লিগ্যাল রেসপন্সিবিলিটি। সে আগে মানে একটা তো হচ্ছে হ্যাঁ ব্যবসা শুরু করার জন্য আমার ট্রেড লাইসেন্স লাগে, আমার কিছু পারমিশন লাগে, সেটা দিয়ে তো ব্যবসা শুরু করব, ব্যবসা শুরু করার আগে যে। কিন্তু ব্যবসা শুরু করার পরে পরবর্তীতে সে মানে ব্যবসা করতে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সে যে রুলস রেগুলেশনস মানবে, লোকাল লজ মানবে, ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশনস মানবে, এটা কখন চিন্তা করবে? যখন কি সে একটু ব্র্যান্ডিং এর চিন্তা করবে, যখন কি সে মনে করবে যে না ঠিক আছে ব্যবসা তো করতেছি কিন্তু নাম না জানা ব্যবসায়ী হিসেবে, নাম না জানা প্রতিষ্ঠান হিসেবে আর কতদিন, এবার আমি চাই আমার প্রতিষ্ঠানটা চিনুক সবাই, প্রতিষ্ঠানটা চিনুক। এইটা যখনই আপনার চিন্তা করতে হবে, ব্র্যান্ডিং এর কথা যখনই আপনার চিন্তা করতে হবে, তখনই আপনাকে এমন কিছু শো করতে হবে যে যেটা বাকি সবার কাছ থেকে মানুষ এক্সপেক্ট করে, সেই জিনিসটা আপনার তো করতেই হবে, প্লাস এর চাইতে বেশি কিছু করতে হবে। আমার কথা বুঝেন? মানে ধরেন বিকাশ ছিল, বিকাশ আছে, বিকাশ কতদিন থাকবে উই ডোন্ট নো। নগদ ছিল না, নগদ আসছে, ঠিক আছে? এখন নগদকে অবশ্যই প্রমাণ করতে হবে যে নগদের ইউজার হইলে আমি বিকাশের চাইতে বেশি কিছু পাবো। নগদ যেটা শুধু অ্যাডভার্টাইজমেন্টে বলতেছে, শুধু সেটা দিয়ে কিন্তু কাজ হচ্ছে না, মানে সেটা দিয়ে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ইউজার এক্সপেরিয়েন্স সেটা না করবে। এখন ইউজার এক্সপেরিয়েন্স যদি এটা হয় যে আমি আমার নগদ অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইলে টাকা পাঠাইছি, কিন্তু যেহেতু আপনার নগদ নাই সেহেতু টাকাটা আপনি রিসিভ করতে পারেন নাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? বিকাশে কি সমস্যা আছে? কথা বুঝতেছেন? মানে দিস আর দ্য ভেরি ফান্ডামেন্টাল। মানে নগদে যারা বসে আছে তারা এই জিনিস এখনো কেমনে সলভ করে নাই বা এই জিনিস কিভাবে হইলো না আই ডোন্ট নো। একই রকম ভাবে আপনি বিকাশ থেকে বিল পে করতেছেন, বিকাশে বিল পে করলে বিকাশ যদি আপনাকে 10 টাকা রিটার্ন দেয়, 10 টাকা বোনাস দেয়, তাহলে নগদ যদি 11 টাকা দেয় তাহলে আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে 1 টাকা হইলেও লাভ আছে, নগদে দিলাম।
বিকাশে যত সহজে দিতে পারতেছি, নগদে যদি তত সহজে বা তার চেয়ে বেশি সহজে দিতে পারি তাইলে। কিন্তু যদি আপনি দেখেন যে না এখানে কঠিন, টাকা গেলেও যায় না, অথবা ইউজার এক্সপেরিয়েন্স ভালো না, আমার জন্য স্মুথ হইতেছে না, অথবা বিকাশই বরং বেশি লাভ, তাহলে আপনি ওদিকে অ্যাডভার্টাইজমেন্টে বলতেছেন দেশি নগদে বেশি লাভ আর আপনি বাস্তবে দেখতেছেন বিকাশে বেশি লাভ, আপনি থাকবেন কোথায়? কথা বুঝতে পারতেছেন? মানে অ্যাকাউন্ট আপনি শুধু অ্যাপস ইনস্টল করে রাখার মধ্যে তো কোনো ফায়দা নেই, এটা তো মোবাইল না। মোবাইলের নেটওয়ার্ক আপনি সিম রাখার মধ্যেও মোবাইল নেটওয়ার্কের ফায়দা আছে, কিন্তু অ্যাপস এর মধ্যে না। আপনার নগদ অ্যাপস আছে, আপনার বিকাশ আছে, রকেট আছে, আর যত কিছু থাকুক, কিন্তু আপনি যেটার মধ্যে টাকা রাখতেছেন এবং যেটার মাধ্যমে লেনদেন করতেছেন সেটাতে হচ্ছে কাজ। ইউজারের অপারেশন কোনটাতে হচ্ছে সেটার উপরে হচ্ছে যে ওদের প্রফিটের জায়গা। সো অপারেশনাল হইতে হবে। তাহলে একটা ভেঞ্চার সে যখন ইকোনমিক রেসপন্সিবিলিটি, ইকোনমিক্যালি প্রফিটেবল হয়ে যায়, তখন সে এবার আদার রেসপন্সিবিলিটি, লিগ্যাল রেসপন্সিবিলিটি গুলো মেইনটেইন করতে চায়, লোকাল ল, ইন্টারন্যাশনাল রেগুলেশন সেগুলো। আচ্ছা, এরপরে সে তাকায় হচ্ছে ইথিক্যাল রেসপন্সিবিলিটির দিকে, যে না ঠিক আছে আমি মোটামুটি একটা ভেঞ্চার হিসেবে দাঁড়ায় গেছি, আমার মোটামুটি এখন বিজনেস ক্যাপিটাল চলে আসতেছে, আমার প্রফিট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি হওয়ার চিন্তা করতেছি, যেহেতু আমি চাইতেছি যে আমি ভালো বায়ার পাই, ভালো রেপুটেশন পাই, মার্কেটিং একটা আমাকে কমপ্লায়েন্স হইতে হবে, তাহলে কমপ্লায়েন্ট হইতে হবে। কমপ্লায়েন্সের যে রুলস রেগুলেশনস মেইনটেইন করতে হবে, থার্ড পার্টি দিয়ে অডিট করাইতে হবে, আমি কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি হিসেবে সার্টিফিকেশন পাইতে চাই। আচ্ছা ওইটা হইলো, ওইটা হওয়ার পরে এবার সে তাকাবে হচ্ছে যে একটু সিএসআর এর দিকে, এবার সে তাকাবে যে একটু আমার সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকে, যে না আমার কিছু এক্সট্রা কাজ করতে হবে যেটার মাধ্যমে মানুষের মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে হবে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো যে গ্রামীণ ফোনের একটা অ্যাড দেখাতে পারবেন যে একটা অ্যাডে বলা হয় যে গ্রামীণ ফোনের সিম ব্যবহার করে সে কথা বলতেছে দেখে, গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যবহার করতেছে দেখে অন্য অপারেটরের চাইতে তার 5 পয়সা লাভ বেশি আছে, বা অন্যর চাইতে তার স্পিড বেশি আছে, বা অন্যর চাইতে, এরকম কোনো মেসেজ গ্রামীণ ফোনের কোনো অ্যাডে পাইছেন কখনো? দেওয়া লাগে? বরং গ্রামীণ ফোনের অ্যাডে, বরং গ্রামীণ ফোনের টোটাল হিস্ট্রি, অ্যাডের হিস্ট্রি সবচেয়ে পপুলার অ্যাডগুলো কি রকম? একদম রুরাল, গ্রামীণ জনপদের বা মানুষের খুব বড় কোনো সমস্যা বা কোনো একটা সমস্যা, সেটাকে খুব ইমোশনালি অ্যাড্রেস করা। which are the most মানে significant ads। কেন? কারণ আমার প্রোডাক্ট দিয়ে আপনার এটা হইতেছে, বা আমার প্রোডাক্ট অন্যদের চেয়ে ভালো, এই কথাটা সব সময় ওইভাবে আসলে বলা লাগে না, কাস্টমারকে নতুন করে বলা লাগে না, বরং কাস্টমার দেখতেছে যে একটা কিসের, শেষে বলতেছে যখন কাছে থাকুন গ্রামীণ ফোন, ওইটুক দিয়ে সে ওইটা বলা লাগে। কাস্টমার দেখে হচ্ছে যে আমার রিয়েল লাইফ প্রবলেমটা গ্রামীণ ফোন সলভ করতে পারছে কিনা, আমার রিয়েল লাইফটাকে টাচ করতে পারতেছে কিনা, ওই জিনিসটা অনেক বেশি সিগনিফিকেন্ট। তাহলে বিষয়টা যেটা যে এই সিএসআর এর দিকে আমরা যখন তাকাই, বা একটু সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকে যখন আমরা তাকাই, তখন হচ্ছে যে এই কনসার্নটা চলে আসে, এবং তারপরের কনসার্নটা হচ্ছে ফিলান্থ্রপি। আচ্ছা, এই ইথিক্যাল এবং ফিলান্থ্রপির মধ্যে পার্থক্য আছে। ইথিক্যাল টপিক হচ্ছে, সে ফর এক্সাম্পল আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, আপনার ডাইং ইন্ডাস্ট্রি আছে, আপনার ইথিক্যাল কমপ্লায়েন্সেরই অংশ হচ্ছে যে আপনার ডাইং এর ওয়েস্ট ওয়াটারটা আপনি নদীতে, ক্যানেলে আনট্রিটেড অবস্থায় ছেড়ে দিবেন। এটা একদম ইথিক্যাল আপনার রেসপন্সিবিলিটি, এটা কমপ্লায়েন্সের একটা অংশ, ইথিক্যালের একটা অংশ। এখানে ফিলান্থ্রপির কিছু নেই। আমার কথা বুঝেন? এটা যে ফিলান্থ্রপি, এটা আমি বলতে পারবো না যে আমি সমাজের বিরাট কোনো উপকার করে ফেলছি, বরং সমাজের ক্ষতি না করাটা এইটা আমার লিগ্যাল অব্লিগেশন ছিল, এটা আমার ইথিক্যাল অব্লিগেশন ছিল। আমার দ্বারা, আমার কোম্পানির দ্বারা, আমার ব্যবসার দ্বারা যাতে আরেকজন মানুষের ক্ষতি না হয়, আরেকজনের জমির ক্ষতি না হয়, আরেকটা পুকুর বা নদীর ক্ষতি না হয়, এটা হচ্ছে ইথিক্যাল অব্লিগেশন। ফিলান্থ্রপি কোনটাকে বলে? ফিলান্থ্রপি কি বলে যে ডাচ বাংলা ব্যাংক, এটা হচ্ছে জাস্ট একটা ব্যাংক এবং সুদী ব্যাংক, একটা ইন্টারেস্ট বেসড ব্যাংক। তো ডাচ বাংলা ব্যাংকের কথা সারা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জানছে, বা ডাচ বাংলা ব্যাংক সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে কি কাজের মাধ্যমে? ওদের সব জায়গাতে বুথ আছে। হ্যাঁ, বাংলাদেশের সব জায়গাতেই আমি ব্যাংকিং এর কথা বলতেছি না, ব্যাংকিং এর বাইরে শিক্ষাবৃত্তি, यस, এডুকেশন স্কলারশিপ। আচ্ছা, শিক্ষাবৃত্তি দেওয়া কি ব্যাংকের কাজ? আমার কথা বুঝছেন না? শিক্ষাবৃত্তি দেওয়া কি ব্যাংকের কাজ? বাংলাদেশ ব্যাংক বলছে কাউকে যে কোনো ব্যাংকে শিক্ষাবৃত্তি দিতে হবে? এমনকি ডাচ বাংলা ব্যাংকের আগে এই কাজ কেউ করছে? ডাচ বাংলা ব্যাংক সারা দেশব্যাপী মানে কি পরিমাণ পপুলার হয়েছে এই কাজের মাধ্যমে, যে যে ডাচ বাংলা ব্যাংকের নামও শুনে নাই, সেও এই স্কলারশিপটার পারপাজে ও, ওর ফ্যামিলি, ওর আত্মীয় স্বজন সহ সবাই এটা একটা মিডিয়াম হয়ে গেছে, ডাচ বাংলা ব্যাংকের একটা ফ্যান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে কেউ বলছে যে মতিঝিলের রাস্তায় গাছ লাগাইতে হবে?
গাছ লাগানো ব্যাংকের কাজ না, কিন্তু ওরা মতিঝিলের রাস্তায় গাছ লাগাইছে। বাংলাদেশ ব্যাংক কি ওরা বলছে যে ওরা গাছ লাগাইতে হবে? না, কিন্তু লাগাইছে। কারণ কি? টু হ্যাভ এ পজিটিভ ইমপ্যাক্ট অন দ্য সোসাইটি। মানে কারণ ওই রাস্তা দিয়ে, মতিঝিল হচ্ছে ব্যাংকিং এরিয়া, ওই রাস্তা দিয়ে যত মানুষজন চলাফেরা করবে, যত ক্লায়েন্ট চলাফেরা করবে, সবাই দেখবে যে একটা ভালো কাজ করছে এই ব্যাংকটা, গাছ লাগাইছে। সিএসআর এর ফান্ড বাংলাদেশ ব্যাংক করছে সেটা তো পরে, মানে তার আগে থেকেই তো এই কাজগুলো শুরু হয়েছে। আমি বেশ আগে কথা বলতেছি। সিএসআর এর ফান্ড, এরপরে বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ড আছে। প্রত্যেকটা ব্যাংক, বাংলাদেশের সব ব্যাংক এখন সিএসআর এর ফান্ডে কিছু ইনভেস্টমেন্ট দেখায়। এমনকি শুধু ইনভেস্টমেন্ট দেখায় না, ওই যে আপনাদেরকে বললাম না সিএসআর এর কনসেপ্ট নিয়ে অনেক সমস্যা আছে। কেউ এখন মসজিদ বানাইতেছে, সেই ব্যাংকে এসে আপনারা দেখবেন যে ইয়াতে সেই নারায়ণগঞ্জের রূপপুরের দিকে এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে নিজের গ্রামের বাড়ি, ঠিক আছে, ব্যাংকে যে মালিকের গ্রামের বাড়ি ওখানে, তো সেই নিজের গ্রামের বাড়িতে বিশাল একটা সুন্দর করে মসজিদ, অনেক মানে ডেকোরেশন করে মসজিদ বানিয়ে রাখছে এবং সেটা ব্যাংকে টাকা দিয়ে করছে এবং 100% ব্যাংক সেটাকে সিএসআর ফান্ড হিসেবে লাগিয়েছে। কথা বুঝতেছেন? মানে এক দিলে তিন পাখি। নিজের গ্রামের বাড়িতে মসজিদ বানিয়েছে, নিজের রেপুটেশন হয়েছে, নিজের ব্র্যান্ডিং হয়েছে, ইয়া হয়েছে, ওদিকে ব্যাংকের টাকা সিএসআর ফান্ড হিসেবে দেখা দিয়েছে, নিজের এক পয়সা খরচ করা লাগে নাই, মাঝখান দিয়ে পাবলিসিটি হয়ে গেছে। এবং এই কাজটা অনেক ব্যাংকই করে, অনেক ব্যাংকের পরিচালনা পরিষদ তারা দেখা যায় যে নিজেদের এলাকায়, কারণ তাদের তো মানে ব্যাংকের এমডি চেয়ারম্যান হওয়ার পরে ওইটা দিয়ে তো শেষ না, এরপর তো তাদেরকে ক্ষমতায় আসতে হবে, পাওয়ারের স্বাদ নিতে হবে। এতদিন টাকার স্বাদ পাইছে, ক্ষমতা পায় না, এরপরে হচ্ছে ক্ষমতা। ব্যবসায়ীদের লাস্ট টার্গেট এখন কোথায়? জাতীয় সংসদ ভবনে। ওইটা ছাড়া তো আসলে ইয়া শেষ হয় না, স্বপ্ন পূরণ হয়। তো যেহেতু ওই হিসেবে স্বপ্ন পূরণ করতে হয়, এরপরে সে নির্বাচনে দাঁড়াবে, তো নির্বাচনে দাঁড়াতে গেলে এলাকায় তো কিছু কাজকর্ম দেখাইতে হবে, দাঁড়াবি সাজতে হবে, বিরাট বড় জাকাত দাতা সাজতে হবে। অতএব এইসব কাজ দিয়ে ব্যাংকে টাকা ব্যাংকের, আর প্রমোশন হবে আমার, মার্কেটিং ব্র্যান্ডিং হবে আমার, মাঝখান দিয়ে নির্বাচনের রাস্তা খোলা। সো এই যে অনেক ধরনের, এই কারণেই বলছিলাম যে সিএসআর এর কনসেপ্টটা এখন আমরা ক্লিয়ার করিনি। বাংলাদেশ ব্যাংক সিএসআর এর জন্য ফান্ড দিছে, বা সিএসআর এর জন্য অনেক ছাড় দিছে। সিএসআর এর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে সিএসআর ফান্ডে আপনি যখন দেখাতেছেন তখন সেটা আপনার ট্যাক্সের মধ্যে কাউন্ট হচ্ছে না, ট্যাক্স রিবেট হয়ে যাচ্ছে, ওই জায়গায় ব্যাংকের একটা বিরাট প্রফিট চলে আসছে। ওকে, সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই কারণে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এইসব কাজগুলো আমরা সিএসআর এর মধ্যে ফেলে দিছি, কিন্তু আসলে সেটা সিএসআর এর মধ্যে না, সেটা আসবে। এরপর এই কাজগুলোকে আমরা বলতেছি বেসিক্যালি ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস। যে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস হচ্ছে স্বেচ্ছায় যেগুলো আমরা করতেছি, যেগুলো আমার বিজনেসের সাথে সম্পর্কিত না, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন ধরনের ভালো কাজ, গাছ লাগানো, শিক্ষাবৃত্তি, এগুলো আমরা দিতেছি, এগুলো হচ্ছে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে এই হচ্ছে 4 লেয়ারের অ্যাক্টিভিটিস। এবং এই জিনিসগুলো আপনারা ইয়াতেও পারেন, যেমন আপনারা সবাই মাসলোস হায়ারার্কি অফ নিডস পড়ছেন না? মাসলোর হায়ারার্কি অফ নিডস, মানে যে নিডস এর ব্যাপারটা কি থাকে, মানুষের সবার আগে বেসিক নিড কি থাকে, তার ফান্ডামেন্টাল নিডস, মানে তারে খাইতে হবে, বাঁচতে হবে, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। আপনি আমারে এখানে এমন একজন আছেন, কে আছেন বলেন যে যার যে এখন নিড বলতে এই তিনটার একটা বুঝেন, কথা বুঝেন? এখানে আমরা যারা আছি একজন এরকম নাই যার কাছে নিড এখন এগুলা, কথা বুঝছেন? বাংলাদেশে বেশিরভাগ মানুষের নিড এখন এগুলো না। যখন দুর্ভিক্ষ হবে তখন নিড এরকম হবে, যখন খাইতে পারবে না তখন। কিন্তু মানুষ যখন খাইতে পারে তখন তার নিড কি খাওয়া থাকে? মানুষের গায়ে যখন পরার কাপড় থাকে তখন কি আর তার পরার নিড থাকে? মানুষের বাড়ি যখন কয়েকটা থাকে তখন কি আর বাসস্থানের নিড থাকে? না। কিন্তু নিড কি শেষ হয়ে যায়? না। মানুষের বেসিক ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল নিডস, তারপর হচ্ছে সোশ্যাল নিডস, সামাজিকতা। সামাজিকতা বজায় রাখতে হয়, একটা বাইক কিনতে হয়, একটা পালসার লাগাইতে হয়, তারপর একটু পানি পুরে সেজে ভার্সিটিতে আসতে হয়, তারপর আরো অনেক কিছু করতে হয়, ফ্রেন্ডদেরকে একটু পার্টি দিতে হয়, একটু বুফে টুফে না হলে চলে না, একটু বারবিকিউ, একটু সবার পাশে হয়েছে, আমার ছাদে হয় নাই। আচ্ছা, এগুলো হচ্ছে সোশ্যাল নিড। আচ্ছা, তো সোশ্যাল নিড হওয়ার পরে ফার্স্টে হচ্ছে তার বেসিক ওই যে খাদ্য বস্ত্র, তারপর হচ্ছে তার সিকিউরিটি নিড, তার সে একটা সিকিউরিটি চায়, বেসিক সিকিউরিটি চায়, তার তো নিরাপত্তা লাগবে, জীবনের নিরাপত্তা লাগবে, ব্যবসার নিরাপত্তা লাগবে। আমি ব্যবসা করবো, কোনো নিরাপত্তা নাই, আমি করবো ব্যবসা, আমি আছে টাকা পয়সা নিয়ে যাবে আরেকজন, তাহলে তো হবে না। তারপর হচ্ছে সোশ্যাল নিড। সোশ্যাল নিড মানুষের যখন ফিল আপ হয়ে যায় তখন আচ্ছা ঠিক আছে, সামাজিকত্ব তো হইতেই, আমি এত বড় বড় গরু দিই, উট দিই, কোরবানি দিয়ে, জাকাত দিয়ে, হইতেছে না, এমনি হইতেছে না, একটু অন্যভাবে লাগবে। কিভাবে লাগবে? ক্যামেরা দেখা লাগবে, মানুষজনকে জানানো লাগবে, আমি যে দানবীর এটা মানুষকে বলা লাগবে, আমি যে এলাকার সবচেয়ে বড় জাকাত দাতা এটা মানুষকে বোঝানো লাগবে, এই মসজিদটা যে আমি বানাইছি প্রত্যেক জুম্মায় এটা ইমাম সাহেবের দিয়ে বলানো লাগবে। সো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো কি কারণে করতেছে মানুষ? কারণ তখন সে রিকগনিশন চায়, তখন সে এটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালাইজেশন নিড।
যে মানুষ তখন চায় আলাদাভাবে তাকে মানুষ চিনুক, তার একটা আইডেন্টিটি গ্রো করুক, সে চেয়ারম্যান, সে মন্ত্রী, সে এমপি, সে এই অমুক তমুক, এই জিনিসটা তখন মানুষের ইয়া করে, কারণ তার এখন নিচের দিকে নিডগুলো ফিল আপ হয়ে গেছে। একজন রিক্সাওয়ালার এই নিড আছে, আমার কথা বুঝেন? আমার নিডের সাথে একজন রিক্সাওয়ালা নিড মিলবে, আমার নিডের সাথে একজন গার্মেন্টসের ওয়ার্কারের নিড মিলবে, এমনকি একজন গার্মেন্টসের অফিসারের নিড আর ওয়ার্কারের নিড আর এমডি নিড একরকম? প্রত্যেকের নিড আলাদা, প্রত্যেকের স্ট্যাটাস, যে যখনই যে স্ট্যাটাসে বিলং করতেছে সাথে সাথে তার নিড চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা ছিল মাস্লোস হায়ারার্কি অফ নিডস, আর এটাকে আমরা বলছি ক্যারোলের সিএসআর পিরামিড, তার সিএসআর পিরামিড অফ ক্যারল। এটা সারা জীবন মনে রাখবেন, ক্যারলস সিএসআর পিরামিড। ওকে, এটা নিয়ে অনেক কথা বললাম, জাস্ট কনসেপ্টটা যাতে। আচ্ছা, এখানে কি কথা বলা আছে? এটা হচ্ছে যে ফার্ম হ্যাভ রেসপন্সিবিলিটিস টু সোসাইটিস ইনক্লুডিং ইকোনমিক, লিগ্যাল, ইথিক্যাল, ডিসক্রিশনারি এন্ড ফিলান্থ্রপিক। কিন্তু অর্ডারটা কি? অর্ডার হচ্ছে যে ফার্স্টে ফার্ম ইকোনমিক রেসপন্সিবিলিটি ফিল আপ করবে, তারপরে লিগ্যাল, তারপরে ইথিক্যাল, তারপরে ফিলান্থ্রপিক। কারণ ফিলান্থ্রপিক করতেছে কিন্তু সে ইথিক্যালি সাস্টেনেবল না, তাহলে তো সে করতেই পারবে না, ব্যবসায়ী সাস্টেনেবল হবে না, ভায়াবল হবে না। এই অর্ডারে অটোমেটিক্যালি আস্তে আস্তে সে গ্রো করতে পারবে। ফার্ম তো আর একদিনে বড় হয়ে যায় না, বা একদিনে বিরাট কোনো কোম্পানি হয়ে যায় না, টাইম লাগে। নাসরুল রহিম বাংলাদেশের রাইটার, সিএসআর এর উপরে তার অনেক বড় বই আছে, আমাদের কোর্সের রেফারেন্সও দেওয়া আছে। উনি বলছেন যে সিএসআর এর মধ্যে বেশ কিছু কনসিডারেশনের ব্যাপার আছে। একটা হচ্ছে নিড এন্ড এক্সপেকটেশন অফ স্টেক হোল্ডার, মানে স্টেক হোল্ডার অ্যাপ্রোচটাকে উনি কনসিডারেশনে নিয়ে আসছেন, যে আমি ব্যবসা করতেছি, এখানে তো স্টেক হোল্ডার আছে। কি কি স্টেক হোল্ডার আছে এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। স্টেক হোল্ডার কি, এটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, জাস্ট এটা বুঝে নিই যে স্টেক হোল্ডার অ্যাপ্রোচটাকে উনি কনসিডারেশন নিয়ে আসছেন, এবং সেটা হইতে হবে লিগ্যাল রিকোয়ারমেন্টস এর বাইরে, মানে কমপ্লায়েন্সের বাইরে। কমপ্লায়েন্স তো হচ্ছে যে আমাদের সরকার যেটা বলতে বলতেছে, আইন যেটা করতে বলতেছে শুধু ততটুকু। তো আইন যতটুকু করতে বলবে শুধু ততটুকুই যদি হয়, মানে বিষয়টা যদি এরকম হয় যে ধরেন আমার দরকার হচ্ছে যে ক্লাসে আসা, আপনারা দরকার ক্লাসে আসা, তো আপনিও ক্লাসে আসছেন, আমিও ক্লাসে আসছি, আমার দরকার ওই টাইম পর্যন্ত থাকা, ওই টাইম পরে বের হয়ে যাওয়া, আপনারা বের হয়ে যাওয়া। শুধু এইটুকু হইলেই কি একটা ক্লাসের সব বৈশিষ্ট্য, সব শর্ত এবং একটা ভালো ক্লাস হওয়ার সব ইয়া পূরণ হয়ে যায়? বিষয়টা কি এরকম? এইখানেই হচ্ছে ঘটনা, যে লিগ্যাল রিকোয়ারমেন্টস এর মধ্যে না, এর বাইরেও কিছু ইথিক্যাল, কিছু ফিলান্থ্রপিক ব্যাপারও থাকতে হবে। তো সে বলতেছে যে সোশ্যাল, এনভায়রনমেন্টাল এন্ড ইকোনমিক ইমপ্যাক্টের দিকে তাকাইতে হবে, বিজনেস অপারেশনস এর দিকে তাকাইতে হবে, এবং স্টেক হোল্ডারের এক্সপেকটেশনের দিকে তাকাইতে হবে। তার মানে হচ্ছে যে আমার ব্যবসা তো অনেক ভাবেই করা যায়, এবং প্রফিট ভেঞ্চার হওয়ার জন্য ইথিক্যাল, আনইথিক্যাল অনেক স্টাইলেই করা যায়, ইলিগ্যাল অনেক কিছু করা যায়, অপারেশনের ক্ষেত্রে করা যায়। এবং মানে টু বি অনেস্ট, বাংলাদেশে এরকম ব্যবসা কোনোভাবে পাওয়া যাবে না যারা ইভেন এক্সাম্পল দিতে গেলে আরেক সমস্যা, মানে একদম 100% ইথিক্যালি ব্যবসা করতে চাইলেও ব্যবসা করতে পারতেছে, এরকম প্রতিষ্ঠানের এক্সাম্পল আমার জানা নেই, যে যারা 100% ইথিক্যালি, যেভাবে মরালি ইথিক্যালি করা উচিত সেভাবে করতে পারতেছে, চাইতেছে কিন্তু করতে পারতেছে না, সিস্টেমের কারণে। তো বিষয়টা হচ্ছে এরকম যে ইমপ্যাক্টটা দিকে খেয়াল রাখা। আসলে আমি যেই সার্ভিসটাই দিতেছি বা যেই প্রোডাক্টটাই সেল করতেছি, সেটা সোশ্যাল ইমপ্যাক্টটা কি, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টটা কি, ইকোনমিক ইমপ্যাক্টটা কি, বুঝছেন না? নাহলে তো ওই ব্যাড বিল মতো হয়ে যাবে, যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বানাইতেছে নিকোটিনের আখড়া সিগারেট, কিন্তু ও বলবে আমি তো খুবই ভালো কোম্পানি, সিএসআর পারফর্ম করতেছি, এত এত গাছ লাগাইতেছি, সমাজের এত এত কল্যাণ করতেছি। আরে ভাই, আমি মানুষের একদিকে বিষ খাওয়াইতেছি আর তারপরে বলতেছি আমি পৃথিবীর জন্য এত ভালো ভালো কাজ করতেছি, কি হলো? হ্যাঁ, আমি বানাই ইয়াবা আর তারপরে বলি যে আমি পৃথিবীর কল্যাণে দেখো কত কিছু করে দিতেছি, বিদ্যালয় বানাই দিছি, মসজিদ বানাই দিছি। আমি মানুষকে ইয়াবা খাওয়াই, তারপরে পৃথিবীতে যদি 1 লক্ষ মসজিদ বানাই দিলাম, কি কেন? ওই যে পাপ করে হসপিটাল নিয়ে নেন সব মা, মসজিদ বানাই যদি কাজ হয়, হসপিটাল আছে নিয়তি তো এটা, যে হসপিটাল সব সাফা করে দিব, একেবারে পবিত্র শিশু হয়ে যাবো, হাসি হয়ে একদম মনে করে হেঁটে হেঁটে যাচ্ছে। এই জন্য পৃথিবীতে মানে একজন বলছিল আর কি, পৃথিবীতে পাজি হাজির সংখ্যা নাকি বাংলাদেশে সবচেয়ে বেশি। হাজি হওয়ার পরেও হাজি হয়নি, পাজি হয়ে গেছে। এই হচ্ছে ইস্যুটা। এনিওয়ে,
সো বিজনেস অপারেশনস লিগ এন্ড এক্সপেকটেশন। এবার আমরা আসি যে স্টেক হোল্ডারকে বুঝতে হবে যে আসলে স্টেক হোল্ডার বলতে আমরা কি বুঝাইতেছি। এই কারণে স্টেক হোল্ডারের জায়গাটা একটু আগে কাজ করে আসি আমরা। স্টেক হোল্ডার জিনিসটা কি? স্টেক হোল্ডার মানে জানেন তো? অংশীজন। অংশীদার। আচ্ছা, তাহলে পার্টনার যাই স্টেক হোল্ডার হতা? আচ্ছা, অংশীজন সেগুলো হলো অংশীজন। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা কি? মানে পার্টনার পার্টনার কারে বলবো আর স্টেক হোল্ডার কারে বলবো? স্টেকগুলো হচ্ছে যে আমরা এই সার্ভিসটা যাদেরকে দেবো বা যারা এই সার্ভিসের সঙ্গে সংযুক্ত। হ্যাঁ, রাইট আনসার। যে যারাই এই বলয়ের মধ্যে মানে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা বা যাই দিতেছি, ধরেন একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান, এই ইউনিভার্সিটির সাথে যারাই জড়িত তারা সবাই হচ্ছে স্টেক হোল্ডার। এবার আসেন এই ইউনিভার্সিটির সাথে কারা জড়িত? স্টেক হোল্ডার দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। আমার ইন্টারনাল এক্সটার্নাল হোল্ডার, এক্সটার্নাল স্টেক হোল্ডার। আচ্ছা, আসেন আপনারা কি? ইন্টারনাল স্টেক হোল্ডার। আমরা কি? ইন্টারনাল। একটা ইউনিভার্সিটি ইন্টারনাল স্টেক হোল্ডার কারা? টিচার, Teacher, স্টুডেন্ট, student, ফার্স্টে একটা আসলো স্টুডেন্ট, তারপরে ফ্যাকাল্টিজ, Management. তারপরে টোটাল এমপ্লয়িজ, টোটাল যারা আছে একদম যত লেভেলের যারা আছে সব এমপ্লয়িজ। আচ্ছা, আর আরেকটা উনি বলছেন ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট, এমপ্লয়ি, স্টুডেন্টস, আর কিছু বাকি আছে? সব কভার। ইন্টারনাল শেষ। এবার খেয়াল করেন এক্সটার্নাল স্টেক হোল্ডার আছে না ইউনিভার্সিটি? আচ্ছা। কারা? গভর্নমেন্ট। যেহেতু ইউনিভার্সিটি, আচ্ছা ইউনিভার্সিটির সাথে এডুকেশন মিনিস্ট্রি আছে, ইউজিসি আছে, তাহলে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট এটার এক্সটার্নাল স্টেক হোল্ডার, ইউজিসি, মিনিস্ট্রি অফ এডুকেশন এক্সটার্নাল স্টেক হোল্ডার। আচ্ছা, তারপর আর কারা আছে? গাড়িতে যাইতেছি স্যার, ভার্সিটিতে এটা ধরতে তো স্যার আমার এক্সটার্নাল ইন্টারনাল। ট্রান্সপোর্ট ওরকম না, ডাইরেক্টই আছে, আরো ডাইরেক্ট অনেক কিছু খুঁজে পাবেন। চিন্তা করতে হবে। হুম? চিন্তা করতে হবে। হ্যাঁ, কি হিসেব চিন্তা করতে হবে? আপনি যে রুমে বসে আছেন, যেখানে বসে আছেন এবং চারদিকে যা দেখতে পারতেছেন এবার সেটার সাথে মিলান। গার্জিয়ান, রুম যাদের কাছ থেকে ভাড়া নিতে Electricity, gas, ইলেকট্রিসিটি, এই রুম যাদের কাছ ইলেকট্রিসিটি থেকে এটা তো ভাড়া নেওয়া এটা যদি ইউনিভার্সিটি নামে অন্য কিছু হইতো তাও তো সেগুলো থাকতোই, সেগুলোর সাথে না। আপনি এই রুমটার দিকে তাকান, এই রুমে যা যা আছে সব কি আমরা নিজেরা বানাইছি? সব ইউনিভার্সিটি নিজের সম্পদ, নিজে বানাইছে। এই জিনিসগুলো কারো কাছ থেকে আনছি, তাকে আমরা কি বলি? সাপ্লায়ার। তো সাপ্লায়ার কাছ থেকে আমি শুধু চেয়ার আনছি, শুধু এই টেস্টিং এর মেশিন আনছি, শুধু সুইং মেশিন আনছি, শুধু এসি আনছি, শুধু লাইট আনছি, শুধু ইয়ে আনছি, শুধু এই কত রকমের সাপ্লায়ার, এবং যত রকমের সাপ্লায়ারই হোক একটা ওয়ার্ড সাপ্লায়ার, এর মধ্যে তাহলে সাপ্লায়ারদের সাথে আমার ব্যাপার আছে না? আচ্ছা, ইউনিভার্সিটি লোন আছে না? কার সাথে? ব্যাংকের সাথে, ইয়ার সাথে। তাহলে তার সাথে সে আমার স্টেক হোল্ডার না? হ্যাঁ হ্যাঁ, তার সাথে তো আসল সম্পর্ক, দিতে হবে তার মাসিক তার ইয়া দিতে হবে। উনি যেটা বলছেন যে যার আমি ভাড়াটিয়া, তার আমার প্রত্যেক মাসে মিলে তার ভাড়া দিতে হবে। এরা প্রত্যেকে আমার এক্সটার্নাল স্টেক হোল্ডার। এক্সটার্নাল স্টেক হোল্ডার কারা কারা কি সব কিছু বলতেছি, বাট আগে প্রথম উদাহরণটা বোঝা গেছে কিনা যে স্টেক হোল্ডার কি বুঝতে পারছি? যে স্টেক হোল্ডার জিনিসটা এটা। ইভেন এই যে আমরা স্টক এক্সচেঞ্জের কথা বলি, ঠিক আছে, স্টকের মালিক যে, তাকে কি আমরা স্টেক হোল্ডার বলি? না, না। তাকে আমরা বলি শেয়ার হোল্ডার। So there is a difference between shareholder and stakeholder. পার্থক্যটা বুঝেন? আপনি কি ইউনিভার্সিটির কোনো শেয়ারের মালিক? না, কিন্তু আপনি স্টেকহোল্ডার না? আপনি স্টেকহোল্ডার। আমি মালিক না, কিন্তু আমি স্টেকহোল্ডার। শেয়ার হোল্ডার কে? যে শেয়ারের মালিক। যে স্টক এক্সচেঞ্জে গেছে, ওইখান থেকে ইউনিভার্সিটি শেয়ার ছাড়া হয়েছে, সেই ইউনিভার্সিটি শেয়ার যদি ছাড়া হয়, যদি কিনে, যদি 5টা শেয়ারও থাকে, একটা শেয়ারও থাকে আর 1 কোটি শেয়ারও থাকে, যদি একটা শেয়ারেরও সে মালিক হয়, সে একজন শেয়ার হোল্ডার। তাহলে আমি যখন শেয়ারের মালিক, when I am the owner of a share of that institution of that company, এবং কোম্পানি হইতে গেলে তার একটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে অফারিং হিসেবে আসতে হবে, ওই প্রসেসে ঢুকতে হবে। যখন আমি শেয়ারের মালিক তখন আমি শেয়ার হোল্ডার, যদি শেয়ারের মালিক না হই তাহলে আমি শেয়ার হোল্ডার না। তাহলে স্টেক হোল্ডার অনেকে হইতে পারে, কিন্তু শেয়ার হোল্ডার কি সবাই হইতে পারে? না। কিন্তু শেয়ার হোল্ডার যে হয়ে গেছে সে কি স্টেক হোল্ডার না? অবশ্যই স্টেক হোল্ডার, সে তো ফিনান্সিয়াল স্টেক হোল্ডার। কথা বুঝতেছেন? তার তো এখন মালিকানা আছে, কম হোক বেশি হোক। হ্যাঁ, মালিকানা তো মানে গভর্নিং বডির এবং ইয়াদের বেশি থাকে, দ্যাটস এ ডিফারেন্ট। ওকে, তাহলে আমরা আরো ক্লিয়ার করতেছি ব্যাপারটা। ইন্টারনাল স্টেক হোল্ডার কারা? এমপ্লয়ি, ম্যানেজমেন্ট, ওনার্স।
ম্যানেজার যারা আছে, এই যে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজার যারা আছে তারা কি মালিক নাকি কোম্পানি? না, তো কোম্পানির মালিক হচ্ছে যারা বোর্ড অফ ডিরেক্টর, যারা চেয়ারম্যান এবং বোর্ড অফ ডিরেক্টর যারা আছে তারা। ওনারশিপ তাদের, এই হচ্ছে ম্যানেজমেন্ট, এই হচ্ছে এমপ্লয়ি, এটা হচ্ছে ইন্টারনাল স্টেকহোল্ডার। এক্সটার্নাল স্টেকহোল্ডার কারা? সাপ্লায়ার। এক্সটার্নাল স্টেকহোল্ডার কারা? সোসাইটি। কেন সোসাইটি এক্সটার্নাল স্টেকহোল্ডার? আচ্ছা, আপনি কি খেয়াল করে দেখছেন যে প্রত্যেকটা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেই এলাকায় ব্যবসা করে সেই এলাকার সাথে, এলাকার নেতাদের সাথে, এলাকার রাজনৈতিক ইয়াদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক থাকে, এবং সম্পর্ক না চাইলেও এমনিতেই ভালো হয়ে যায়। কারণ এলাকার গার্মেন্টস এর যে ঝুটের ব্যবসাটা ওই ব্যবসা কি আপনি করেন? ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা করেন, তাদের নিয়ন্ত্রণে থাকে। এবং আমরাও খুশি হতে, ওরাও খুশি। আমরা খুশি যে তুই এটা নিয়ে খুশি থাক, ডিস্টার্ব করবি না। ওরাও খুশি যে আয় হায় এই ব্যবসায় দিলেই তো আর কিছু লাগে না, আর কিছু চাই না। কথা বলছেন না? সো প্রত্যেকটা জায়গায় ইভেন আপনি দেখবেন যে পুরো এই আমাদের এই যে বেলটা সেই কাশিমপুর থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত, নরসিংহপুর, কাশিমপুর, শ্রীপুর, এই যে টোটাল বেলটা, এই বেল্টের মধ্যে তো আমাদের অনেকগুলো বড় বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেই টিবিএল, মন্ডল, জিএমএস, এটিআর। তো এই জিনিসগুলো, এই ইন্ডাস্ট্রিগুলো হওয়ার আগে, আজকে থেকে 20 বছর আগে ওই এলাকার দিকে তাকান আর এখন গিয়ে ওই এলাকার চেহারা, যদি কেউ 20 বছর আগে গিয়ে থাকে আর এখন গিয়ে থাকে, সে তো বুঝতেই পারবে না যে কোন এলাকায় আসলাম, কোনো অবস্থায় নেই। তার মানে যেই এলাকায় বলতে গেলে রাস্তাঘাট ছিল না, দোকানপাট ছিল না, মানুষজনের বসবাস ছিল না, শুধু ছিল বাঁশগাছ, সেই এলাকায় এখন বিল্ডিং এর অভাব নাই, মানুষের অভাব নাই, দোকানপাটের অভাব নাই, ভালো ভালো ইনস্টিটিউশন, স্কুল, ইয়াটি, এগুলো সব হয়ে গেছে। কারণ কিসের ইম্প্যাক্ট? ইন্ডাস্ট্রি, বেশ কিছু ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ইন্ডাস্ট্রির কারণে সেখানে অসংখ্য মানুষের বসতি হয়ে গেছে, পুরো এলাকার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝতেছেন? তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার এক্সটার্নাল স্টেকহোল্ডারের মধ্যে আমার সোসাইটি আছে, গভর্নমেন্ট আছে। কারণ যে কোনো ব্যবসা গভর্নমেন্টের সাথে তো সম্পর্ক আছে, ওইখানে নিয়ে করতে। ক্রেডিটর যারা আমাকে ধার দিতেছে, লোন দিতেছে, ব্যাংক হোক, ইন্স্যুরেন্স হোক, এমনকি পাবলিক হোক। আপনি একটা আরেকজন একটা ব্যবসা করতেছে, আপনি ধার দিচ্ছেন, বড় ভাই হিসেবে ধার দেন আর বন্ধু হিসেবে ধার দেন, আপনি তখন ক্রেডিটর। আচ্ছা, আর পার্টনারশিপে ঢুকলে তো পার্টনারশিপ, শেয়ার হোল্ডার যেটা বললাম যে শেয়ারের মালিক, এন্ড দেন কাস্টমার। যেমন আমাদের কাস্টমার কে? শুধু আপনি, আপনার গার্ডিয়ান নেই? আমাদের স্টেক হোল্ডারের মধ্যে আপনার গার্ডিয়ান আছে না? নাকি আপনি শুধু আপনারা ছাড়া কিছু বোঝেন না? টাকা আপনিই দেন, মানে ক্রেডিট নেওয়ার সময় সব নিজে নিতে ইচ্ছা করে। হ্যাঁ ঠিক আছে, যে স্যার আমার হাতেই তো যায়। আচ্ছা ঠিক আছে, আপনার হাতে যায় দেখেই তো তারাও বোঝে না যে আসলে দিলাম কত আর গেল কত। আসলে এবার দেখেন আরো ক্লিয়ার যে যে কোনো কোম্পানি তার মোটামুটি স্টেকহোল্ডার এরা কারণ গভর্নমেন্ট, বিজনেস ক্লায়েন্ট, ফিনান্সিয়ার্স, সেক্টর ইনস্টিটিউশন, কম্পিটিটর, কনজিউমার, এমপ্লয়িজ, এনজিও, ইউনিয়ন এন্ড মিডিয়া। আচ্ছা, খুব ভালো মতো বুঝেন। এবার একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা একবার বুঝিয়ে দেব। এবং আজকের লেকচারটা আপনাদের কুইজ সবকিছুর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ধরেন একটা জাস্ট টঙের দোকান, অথবা একটা ভাসমান দোকান, এই বর্ণিত রাস্তা যেগুলো আছে। আচ্ছা, খুব খেয়াল করে বুঝুন, একটা টঙের দোকানেরও স্টেকহোল্ডার আছে। কিরকম? এই টঙের দোকানটা যে রাস্তায় ভাসমান অবস্থায় এ আপনারে চিকেন ফ্রাই অথবা পাকোড়া এই যে ইয়া খাওয়াইতে পারতেছে, এমনি বনানীর মতো রাস্তায় এই ভ্যান নিয়ে দাঁড়ায় থেকে সারাদিন ইয়া করতেছে, কেউ ওরে ডিস্টার্ব করে না। বিষয়টা কি এরকম? আচ্ছা, ওর অলরেডি ডিল করা আছে না? কাদের সাথে ডিল করা? ওর টাকা কি গভর্নমেন্টের কাছে যায়? কিন্তু ওর টাকা কারো না কারো কাছে যায়, এবং যাদের কাছে যায় তাদের সাথে তারা কি গভর্নমেন্টের লোক নাকি গভর্নমেন্টের লোক না? তারা গভর্নমেন্টের লোক। কথা বুঝতে পারছেন? তারাও গভর্নমেন্টের। ফুটপাত থেকে শুরু করে যত কিছু আছে তাদের ভাগ এক জায়গায় যায়, এবং তারা গভর্নমেন্টের হয়েই ভাগটা নেয়, কিন্তু সেটা গভর্নমেন্টের কাছে যায় না, কিন্তু তাদের কাছে যায়, যেহেতু তারা গভর্নমেন্ট। আচ্ছা, এক আসেন
এই যে ও যাই ব্যবসা করুক, মনে করেন একটা টঙের দোকান, একটা টঙের দোকানে আর কিছু থাকুক না থাকুক, ও কি করে, চা বেচে, সিগারেট বেচে, পাউরুটি থাকে, ওর কাছে বিস্কুট থাকে, ওই যে পাউরুটিটা, ওই পাউরুটি কি ও নিজে বানাইতেছে? ওই পাউরুটি আসতেছে না একজনের কাছে, ওই কলা প্রতিদিন ওর কাছে আসতেছে, চা পাতা আসতেছে, এই আসতেছে, বিস্কুট আসতেছে। আচ্ছা, এই বিস্কুট, চা পাতা, এই কলা, এই পাউরুটি ও কি প্রতিদিন গিয়ে গিয়ে বাজার করে নিয়ে আসে? ওর রেগুলার সাপ্লায়ার আছে। এই টঙের দোকানে সাপ্লাই দেওয়ারও আছে, আলাদা সাপ্লায়ার আছে, যারা প্রতিদিন এসে সবগুলো টঙের দোকানে সাপ্লাই দিয়ে যায়। ওর সাপ্লায়ার আছে, এবং ওর সাপ্লায়ারের সাথে ওর একটা রিলেশন মেইনটেইন করতে হয়, টাকা পয়সা লেনদেন ঠিক থাকতে হয়, নাহলে তো সাপ্লায়ার থাকবে না। এই সাপ্লায়ার এর ওই কম দামেই দিতে পারে দেখে ওর সাপ্লায়ার নিছে। আচ্ছা ঠিক আছে, গেল। এটা হচ্ছে ওর বিজনেস ক্লায়েন্ট, যারা মানে সাপ্লায়ার এবং এই এন্ডে যারা কাজ করে, মানে বিজনেস ক্লায়েন্ট হচ্ছে যাদের সাথে আমার বিজনেস ডিলিংস আছে, যত সাপ্লায়ার রিলেশনশিপ, সাপ্লাই চেইন। ফিনান্সিয়াল কারা? এই যে টঙের দোকানটাও দিছে, মনে করেন এই টঙের দোকান জাস্ট একটা টিম দিয়ে, একটা বাঁশ দিয়ে এই টঙের দোকানটা দিতে গেলেও তো ওর কিছু টাকা খরচ হচ্ছে, 50,000 টাকা হইলো খরচ হচ্ছে, 10,000 টাকা, 20,000 টাকা হইলো খরচ হচ্ছে। এই টাকাটা তো ওই মুহূর্তে ওর কাছে ছিল না। ওর কাছে কি ছিল? ওর একজন শ্বশুর ছিল, আর ঘরে একটা বউ ছিল। যেহেতু আমার পকেটে টাকা নেই, কিন্তু ঘরে একটা বউ আছে, এবং বউয়ের বাপ এখনো বেঁচে আছে, তাহলে কি করতে হবে? বউকে দিয়ে বার্তা পাঠাইতে হবে যে জামাই ব্যবসা করবে। বাস, হয়ে গেছে, টাকা চলে আসছে, জামাই ব্যবসা করবে, নাহলে বউ তো আমার মেয়ে না খাই মরে যাবে। আগের ব্যবসায় কি করছে না করছে সব লাল বাতি জ্বলে শেষ হয়ে গেছে, এখন নতুন ভাবে ব্যবসা করবে, এই ব্যবসায় কিছু হবে না, তো আসতেই হবে। আপনার মেয়েকে যদি রাখতে হয়, ভালো থাকতে হয়, তাহলে জামাই ব্যবসা করতেই হবে। বাবা কি করবে? বাবা হয়ে তো বিপদেই পড়ছে, ঠিক আছে? যৌতুকের আর টাকা মেয়ের তো ফেরত বাবা। দেওয়ার কোনো টেনশন নেই। হ্যাঁ, একদম। অতএব বাস, ফিনান্সিয়াল কে? শ্বশুর। এখন বাবা যদি মারা যায়, আর যদি আর কি, মানে দেন মোরও দেয়নি, বউরে যে বোধ থেকে কিছু চাবে, আর শ্বশুরও গেছে চলে, যখন টাকা চাইছে তখনই শ্বশুর অক্ষ পাইছে, এরকমই যদি ব্যাপার হয়, তাহলে এখন কি খুঁজবে যে আর কার কাছ থেকে টাকা পাওয়া যায়, আর দুজন কার কাছ থেকে নিবে, বন্ধু বান্ধব কার কাছ থেকে পাওয়া যায় কিনা। এখন মনে করেন তিনজনের কাছ থেকে ধার করলো, এরা ফিনান্সিয়াল, ওর কাছ থেকে ধার করে 20,000 টাকা জোর করে নাম, আচ্ছা বললো যে তোদেরকে প্রত্যেক মাসে আমি আস্তে আস্তে দিয়ে ফিল আপ করে দিই, গেল। সেক্টর অ্যাসোসিয়েশন। সেক্টর অ্যাসোসিয়েশন বলতে আমরা কি বুঝি? যে ধরেন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আমাদের গার্মেন্টস যতগুলো আছে, সেগুলো সেক্টর অ্যাসোসিয়েশনের নাম কি? বিটিএমএ। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোর সেক্টর অ্যাসোসিয়েশনের নাম কি? বিটিএমএ। আমাদের নিটওয়্যার ইন্ডাস্ট্রিগুলোর সেক্টর অ্যাসোসিয়েশনের নাম কি? বিটিএমএ। আমাদের টোটাল বাংলাদেশের যত কমার্শিয়াল যত বিজনেস ইউনিট, যত বিজনেস এন্টারপ্রাইজ, তাদের সেন্ট্রাল গভর্নিং সেক্টর অ্যাসোসিয়েশনের নাম কি? এফবিসিসিআই, ঠিক আছে? এমনকি চেম্বার অফ কমার্স আছে, ঢাকা চেম্বার অফ কমার্স আছে, চিটাগাং চেম্বার অফ কমার্স আছে, এরকম বিভিন্ন অর্গানাইজেশন আছে। এগুলোকে আমরা বলি সেক্টর অ্যাসোসিয়েশন, যে সেক্টরের যে টোটাল অ্যাসোসিয়েশন। এমনকি আমাদের যে ইন্ডাস্ট্রি ওয়াইজ যে ট্রেড ইউনিয়ন থাকে, সেগুলোরও বড় সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে, সেক্টর অ্যাসোসিয়েশন আছে, এরকম। আচ্ছা, এবার আসেন একটু লো লেভেলে। সেক্টর অ্যাসোসিয়েশন সবারই আছে বাংলাদেশে। ধরেন সেই শিক্ষক সমিতি থাকে, কর্মচারী সমিতি থাকে, ইয়া সমিতি থাকে, ইয়া আছে। ইভেন আপনি আপনার এলাকায়ও এমন কোন দোকানদার পাবেন যে দোকানদারের কোনো সমিতি নেই। আমার কথা বুঝেন? ধরেন একটা মার্কেটে একটা দোকান, ওই এলাকার মার্কেট মালিকদের একটা সমিতি আছে, দোকানদারদের একটা সমিতি আছে, দোকানের কর্মচারীদের একটা সমিতি আছে, এমনকি রিকশাওয়ালাদেরও সমিতি আছে। সমিতি এই দেশে আবার সমিতি নাই কার? সমিতি নাই আমাদের, বাকি সবাই সমিতি আছে। বাকি সবাই টাকা ডিপোজিট আছে, সমিতি আছে, সমিতি দিয়ে এখানে জমি কিনতেছে, ওইখানে মার্কেট বানাইতেছে, ওইখানে এই করতেছে, এই ব্যবসা করতেছে। ধুলস্থ অবস্থা। মানে পৃথিবীতে সমিতি কেন্দ্রিক ব্যবসা বুঝতে হলে সারা পৃথিবীর মানুষের বাংলাদেশে এসে শিখতে হবে যে সমিতির মাধ্যমে কি ব্যবসা হয় বা কি হইতে হয়। সমিতির কোনো ছড়াছড়ি, সমিতির কোনো শেষ নেই। ইভেন বাংলাদেশে হিজড়াদেরও সংগঠন আছে, এবং শুধু সংগঠন আছে তা না, হিজড়াদের সংগঠন, এদেশের শিক্ষকদের সংগঠন, ছাত্রদের সংগঠন, সকল সংগঠন থেকে অনেক বেশি পাওয়ারফুল। এই কারণে তাদের সংগঠনের অনুষ্ঠান এখানে সেখানে ওখানে যাতা জায়গায় হয় না, হয় বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে, যেটা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, এবং সেখানে তাদের কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, এবং সেখানে তারা তাদের দাবি দেওয়া পেশ করে এবং তাদের দাবির প্রতি সকলের সম্মান প্রদর্শন করতে বাধ্য থাকে।
আমরা বাসে যেরকম তাদেরকে দিতে বাধ্য থাকি সেখানেও একই অবস্থা। বলছেন পাওয়ার কারে বলে? হিজরতের পাওয়ারের কাছে আর কারো পাওয়ার কোনো কিছু? আমি তো দেখি যে সার্জেন্টের চাইতে সে বেশি পাওয়ার। তার ইশারায় গাড়ি থামে, তার ইশারায় গাড়ি চলে। তাহলে এই যে অবস্থা, যে এটা হচ্ছে আমাদের সেক্রেটারিয়েশন, যে সেক্রেটারিয়েশন। তাহলে ওই যে টঙের দোকানগুলো, সেই টঙের দোকানদেরও একটা সমিতি আছে না, তাদেরকে যে কোনো একজনে হঠাৎ করে ধরলে বাকিরা যে কিছু জনে আচ্ছা, কারণ সবাই তো অবৈধ, অবৈধ তো একটা জোর থাকা লাগে। আচ্ছা দেন আয় আয় ওই সলিমুদ্দিনের টমের দোকানের সাথে ওর পাশের দোকানের কম্পিটিশন আছে না, ওদের নিজেদের যত একটা তো হচ্ছে যে হ্যাঁ জোর থাকবে, তারপরে কম্পিটিশনের ব্যাপার তো আছে। এখন এই মামা নিয়মিত সলিমুদ্দিনের দোকান থেকে সিগারেট খাইতো, পরের দিন যখন দেখবে যে এই মামা রহিমউদ্দিনের দোকান থেকে ইয়া খাইছে, পরের দিন সলিমুদ্দিন ওরে ডাক দিয়ে বললো কি মামা আমারে ছেড়ে দেবে? স্বাভাবিক মামা ছেড়ে দিন, তো স্বাভাবিক। এই যে ব্যাপারটা যে ওদের মধ্যে তো কম্পিটিশন আছে, ওইটা আছে। আচ্ছা দেন সো কনজিউমার বা কাস্টমার যেটা, দেন আসেন ইন্নালিল্লাহ। এই টঙের দোকানও যদি হয়, ওই সামান্য একটা টঙের দোকান, ওই টঙের দোকানে কি ওই রহিমউদ্দিন একাই 24 ঘন্টা বসে থাকে? না, কখনো ওর ওয়াইফ থাকে, কখনো ওর ছেলে থাকে, কেউ না কেউ থাকে। ওর ছেলেও যদি থাকে, ওর ওয়াইফও যদি থাকে, সে এখন ওই দোকানের এমপ্লয়ি না? আমার কথা বুঝেন? এই যে আপনারা প্রায় হাইওয়েতে যাওয়ার সময়, বাংলাদেশের তো মাশাআল্লাহ হাইওয়েতে হাইওয়ে লাইট না থাকুক, এমনকি যেই বাসে যাইতেছে সেই বাসেরও হেডলাইট না থাকুক, কিন্তু বাংলাদেশের এমন কোনো রাস্তা পাওয়া যাবে না, একদম পাহাড়ি এলাকা ছাড়া, যেখানে একটা হাইওয়ে কিন্তু হাইওয়ের পাশে কোনো টঙের দোকান নাই। আপনি যে হাইওয়েতে যাবেন হাইওয়ের পাশে টঙের দোকান থাকবে, এবং দোজ টঙের দোকান আর 24 আওয়ার্স ওপেন। রাত 3টা 2টা 1টা কোনো ঘটনা নাই। রাত 3টার সময় আপনি হয়তো একটা রেস্টুরেন্টের কাছে থাকছেন, সেই রেস্টুরেন্টের সামনে হাঁটতে হাঁটতে একটা টঙের দোকান, এদিকে টঙের দোকান, এদিকে টঙের দোকান, ওইখানে গিয়ে একটা সিগারেট টানতেছেন বা পাউরুটি চা খাইতেছেন, ইয়া খাইতেছেন, ওইখানে দেখবেন সেই রাত 3টার সময় একজন মহিলা বসে সেগুলো সার্ভ করতেছে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনি রাত 3টার সময় একলা মহিলা মানুষ সেখানে বসে আছেন, তখন সে বলবে দিনের বেলা আমার জামাই ডিউটি করেছে, আমি এখন নাইট ডিউটি করেছি। কি জামাই বুঝছেন? নিজে করে দিনের বেলা ডিউটি, এমপ্লয়ি পাইছে, পার্মানেন্ট এমপ্লয়ি, লয়াল এমপ্লয়ি। এই এমপ্লয়ি ছেড়ে চলে যাবে না, টাকা কম দিলেও কিছু বলবে না, বিদ্রোহ করবে না, আন্দোলন করবে না। হ্যাঁ, ক্লাস থেকে বের করে দিলেও রাগ করবে না। আসলে এনজিও